পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ১৬। দ্বিতীয় পরিচ্ছেদ। আষাঢ় মাস। কখনো বৃষ্টি তো কখনো রোদ্দুর। এই রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় মেতে আছে আকাশ। সারাদিন কাঠফাটা রোদ থাকলেও বর্তমানে মেঘলা আকাশ। চাঁদ তারাহীন মেঘলা আকাশ। আজ আকাশের চাঁদ মেঘে ঢেকে থাকলেও নিয়ন আলোয় আলোকিত করে চলেছে ধরণী। পারভেজ সাহেবের রুমের জানালার কাছে দাঁড়িয়ে আছে সিতারা। তার মনে অনেক প্রশ্ন। বিয়ের আগেও সে জানত তার প্রিয় ছাত্রী পুনমের কোনো আত্মীয় এর সাথে তার বিয়ে। তবে সে যে পারভেজ তা ঘূর্ণাক্ষরে টের পায়নি সিতারা। ভাবনায় মত্ত সিতারা বেগম খট করে দরজা খোলার আওয়াজে ভাবনার দুয়ার বন্ধ করে। দেখে পারভেজ ঘরে ঢুকেছে। চোখে মুখে অস্বস্তি লজ্জা। এতক্ষণ পারভেজ সাহেব ছাদে ছিল। ছোট ছেলে মেয়েদের সামনে নিজের ঘরে আসতেও লজ্জা লাগছিল, তাই ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। সিতারা পারভেজ সাহেবের দিকে এক পলক তাকিয়ে ঘড়ির দিকে তাকায়। রাত ১টা বাজে। পারভেজ সাহেব ঘরে প্রবেশ করেই আবার ওয়াশরুমে চলে যায়। পাঞ্জাবি পায়জামা ছেড়ে গোল গলার গেঞ্জি ও লুঙ্গি পরে বের হয়। বিছানার এক কোণে শুয়ে বলল, অপর পাশে চাইলে শুতে পারো সিতারা, না হলে সোফায় শুতে পারো। পারভেজ সাহেবের কথা শুনে হতবাক সিতারা। এই লোকটা সেই আগের মতোই কাট্টাখোটা আছে। কিয়ৎক্ষণ চুপ থেকে সিতারা বলল, আপনার সাথে কথা আছে পারভেজ ভাই। উঠে বসে পারভেজ সাহেব আসন পেতে বসে সিতারাকে বলল সোফায় বসতে। সিতারা সোফায় বসল। বেলা কই আর রেশমা আনিস ভাইয়ের বউ কেন আর রোজিনা ভাবি কই? প্রথমত রোজিনা তোমার ভাবি না সিতারা। তার সাথে আমার তালাক হয়েছে। অবাক হয় সিতারা। পারভেজ সাহেবকে জিজ্ঞাসা করেন, কেন? শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল পারভেজ সাহেব। সব শুনে হতবাক সিতারা। অপলক তাকিয়ে থাকে লোকটার দিকে। এই পুরুষটাকেও কেউ ধোঁকা দিতে পারে সিতারার বিশ্বাস করতে ইচ্ছা করছে না। সিতারা বেলার সাথে বন্ধুত্ব থাকাকালীন পাগল ছিল পারভেজের জন্য, তবে যেদিন সে রোজিনাকে বিয়ে করে আনে সেদিনই চুপিসারে সরে যায়, নিজের অনুভূতি নিয়ে কাউকে জানতেও দেয়নি। থামে পারভেজ। বেলাও চুপচাপ কিছুক্ষণ পর বল, বেলা কই? আছে, গাউছিয়া থাকে, মাঝে মদ দে এখানে আসে। কেন? বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল বেলা। স্কুল মাস্টারের জন্য সেই লোকটা তাকে প্রত্যাখ্যান করে। তাই আর এখানে থাকে না। দীর্ঘশ্বাস ছাড়ে সিতারা খানম। পারভেজ আবার শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বল, চাইলে লাইটটা নিভিয়ে দিয়ে শুতে পারো। ন্যাকামি করার বয়স নেই তোমার। হঠাৎই বিয়েটা হওয়ায় দুজনের সময় লাগবে, তাই ইচ্ছে করলে ডিস্ট্যান্স হিসেবে সোফায় শুতে পারো। সিতারা কিছু না বলে হাঁটু মুড়ে নাক কুঁচকে অন্য দিকে ফিরে শুয়ে পড়ে। পারভেজ সাহেব সকালে উঠে রুম থেকে বেরিয়ে দেখে আনিস তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আনিস সাহেবের দেখাদেখি কামরুল সাহেব, মিরাজ সাহেব ও রমিজ সাহেব ও মুচকি হাসছে। এদের হাসি দেখে বিরক্ত পারভেজ সাহেব। কি আমার কি রূপ বাড়ছে। তখনই রিশান কানে কানে বল, মামু বাসর রাত কেমন কাটল? পারভেজ সাহেব কটমট করে তাকিয়ে পায়ের থেকে জুতা খুলে রিশানরে দৌড়ানি দেয়। হা হা করে হেসে উঠে সবাই। তখনই প্রবেশ করে বেলা। ভাইজান, তুমি নাকি সিতারাকে বিয়ে করেছ? পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল। রেশমা বেগম রান্নাঘর থেকে উকি মারে, মনে পড়ে যায় কালকের সিতারা খানমের কথা। সিতারা রেশমা বেগমের মনোভাব বুঝতে পেরে ইশারায় সরি বলে রান্নাঘর থেকে বের হয়। বেলা। সিতারার ডাকে সেদিকে ফিরে তাকায়। জড়িয়ে ধরে দুই বান্ধবী একজন আরেকজনকে। অনেক বছর পর দেখা হলো দুইজনের। যাক, আমার ভাইঝির জন্যই হোক তুই আমার ভাবি হলি। বেলার কথায় অপ্রস্তুতভাবে হাসে সিতারা। বেলা ভাইদের সাথে গল্প করে শেষে পুনমকে ডাকে। পুনম ভাবছে শিলার মতো বেলাও বুঝি তাকে ঝাড়ি টাড়ি দিবে, তাই ভয় পায় বেলার ডাক শুনে। আরে আয় মা, আম্মা তুমি আমাদের। নিজের আম্মাকে কেউ কিছু বলতে পারে নাকি? ফের শিলার দিকে তাকিয়ে বল, আপা এটা কিন্তু ভুল করলি, কাল ভাইয়ের রাগ এই মিষ্টি মেয়েটার উপর উঠালি। গাল ফুলায় শিলা। সেও পুনমকে ডাকে। পুনম তাদের সামনে গেলে দুই বোন তাদের মাঝে তাকে বসিয়ে পুনমের পুরো মুখশ্রীতে হাত বুলায়। কপালে চুমু দিয়ে বেলা বল, এই আপা এই তো পুরোপুরি আম্মার প্রতিচ্ছবি। হলাহ না, আগে তো খেয়াল করিনি।
লজ্জা পায় পুনম। 2 আবার হেসে ওঠে। ওমা লজ্জাও পায় দেখি আম্মা। ড্রয়িং রুমে চাঁদের হাট বসেছে, বাড়ির সকলে কত আনন্দ উল্লাস করে চলেছে, বাড়ির বুড়া রান্নার আয়োজনে আছে। আজ দুপুরে নয়নরা আসবে, মানে সিতারা ভাই ভাবি আর তাদের ছেলে নয়ন। তাই পুনম মিহিকেও আনতে বলেছে। দুপুরে নয়নরা আসলে নয়ন, মিহি, পুনম, ঝিনুক, রিমি এরা সবাই রূপসার ঘরে ঢুকে। সেখানে আগে থেকেই সকলে উপস্থিত ছিল। মিহি পুনমের কানে কানে জিজ্ঞাসা করল, কিরে পূর্ণ, আমাদের এমপি সাহেব কই? আমি কিভাবে জানব? বলেই মুখ বাঁকায় পুনম। মিহি ভ্রু নাচিয়ে হাসে। ফের কানে কানে বলে, উহু, আমি কিভাবে জানব? কাল কতক্ষণ ওই এমপির দিকে তাকিয়েছিলি সেটা বুঝি আমি দেখিনি? কটমট করে উঠে পুনম মিহির মাথায় গাঁটটা মেরে বল, গাধি, সবাই কাল পাঞ্জাবি পরেছিল, ওই একজনই শার্ট প্যান্ট পরা ছিল, তাই তার দিকে অমন করে তাকিয়েছিলাম। না হলে ওই তিতা কফির মধ্যে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। মুখ বাঁকায় মিহি। বোনদের অনেক কথা চলতে থাকে, কখনো এই কথা তো ওই কথা। এর মধ্যে পুনম লিমনের কথা উঠায়। ঠিক তখনই লিমন ফোন দেয়। সবাই হাহাহা করে হেসে উঠে। রূপসা ফোন নিয়ে বল, লে শয়তানের নাম নিছি, শয়তান হাজির। ফোন রিসিভ করে কানে ঠেকায়। হায়ালো। হেলেছি। ওই মিয়া, ওই আমি হেলতে বলিনি, ডালো বলেছি। আরে আমি হেলেছি তো জান। কি জান জান শুরু করেছেন? জান জান বলতে বলতে কবে জানি জান নিয়ে টানাটানি শুরু করে দেন। আয় হায় জানেমান শর্মা গায় ড্যা, আচ্ছা মিষ্টি করে আবার ডাকছি জায়ান। রাগ করতে গিয়েও ঠোঁট চেপে হেসে ফেল রূপসা। খট করে ফোনটা কেটে দিল। ওই পাশে লিমন আর ইহান হাসতে হাসতে খাট থেকে পড়ে গেল। ভাই তুই পারিসও, ভাবিকে নাস্তানাবুদ খাইয়ে ছাড়লি, রেগে গেল। রেগে গেল তো হেরে গেল ইহান। মেয়েদের রাগের পিছনেও অনেক কিছু থাকে, একদিন দেখবি রাগতে রাগতে ঠুস করে আমার প্রেমে আছাড় খেয়ে সব রাগ ফুস করে উড়ে যাবে। ইহান হা হা করে হেসে দিল। অন্যদিকে এতক্ষণ লাউডে দেয়া ছিল ফোন, লিমনের সব কথাই তাদের কানে গিয়েছে। এক একজন হাসতে হাসতে একজনের উপর হেলে পড়ছে। বিকালের দিকে সবাই ঠিক করে সাভার স্মৃতিসৌধ দেখতে যাবে। তাই মেয়েরা শাড়ি পরেছে। ছোটদের মাঝ বড়রা নেই। পুনমকে একটা ধূসর রঙা শাড়ি পরিয়েছে। মিষ্টি লাগছে দেখতে, মনে হচ্ছে একটুকরো মেঘ হেঁটে আসছে। পুনমের মাথায় কালো হিজাব, চোখে কাজল দেয়নি, শুধু আইলাইনার ও হালকা লিপবাম দিয়ে পুনমের সাজ শেষ। শাড়ি পরার অভ্যাস নেই পুনমের, তাই সকলের পিছে পড়ে গেছে। হাঁটতে হাঁটতে করিডোর পেরিয়ে যাবে, ঠিক তখনই কেউ তাকে করিডোরের অন্ধকার সাইটে টেনে নিয়ে গেল। যদিও দিনের বেলা বেশ আলো আছে, তাই লোকটা তার চোখ নিজের হাত দ্বারা চেপে রেখেছে। ছটফটিয়ে ওঠে পুনম, হাত দ্বারা সরাতে চাইলে লোকটা তার হাত পিছু মুড়ে নেয়। অন্ধ হাত দিয়ে কাছে আনে। হাত সরিয়ে চোখে পট্টি বাঁধল লোকটি। এবার পুনম চিল্লাচিল্লি করতে নিলে মুখ চেপে ধরে। গলার হিজাব সরিয়ে সেখানে কষে একখানা কামড় দেয়। নিজের গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আই ফিল হেল্পলেস। জোহরা, কেন শাড়ি পরিহিত মোহনীয় রূপ নিয়ে আমার সামনে আসলে? তোমাকে শাড়িতে দেখার অধিকার একমাত্র আমার বলেই পুনমের মুখ থেকে হাত সরিয়ে পুনম কিছু করা বা বুঝার আগেই এক বালতি পানি পুনমের গায়ে ঢেলে দিল। পুনম অবাক হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আয়লার মতো এসে সিডোরের মতো পুনমকে ভিজিয়ে দিয়েছে। কারো সাড়াশব্দ না পেয়ে পুনম চোখ থেকে কাপড় সরায়। নিজের দিকে তাকিয়ে দেখে পুরো গা ভিজে গেছে। অবাক হয়ে সেখান থেকে দৌড়ে বের হয়ে এদিক ওদিক তাকায়। পুনমকে খুঁজতে খুঁজতে ঝিনুক সেদিকে আসে। কিরে পুনম? ভয় পেয়ে ছিটকে সরে যায় পুনম। ঝিনুককে দেখে স্বস্তির শ্বাস ছাড়ে। ঝিনুক বল, কিরে এভাবে ভিজে গেলি কিভাবে? নাক মুখ কুঁচকে বলল, তোদের বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। বলেই পুনম রূপসার ঘরে চলে যায়। ঝিনুক হাঁ করে পুনমের দিকে তাকিয়ে আবার ছাদের দিকে তাকায়। সত্যিই কি ছাদ ফুটো হয়ে গেছে? কই, তারা তো ভিজেনি। ঝিনুক বিড়বিড় করে বল, এ কেমন বৃষ্টি? ছাদ ফুটো হয়ে শুধু পূর্ণের উপরে পড়ল, ওরেই ভিজাল। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 17।
দ্বিতীয় পরিচ্ছেদ। জ্যাকেট ঠিক করতে করতে ঘর থেকে বের হল চন্দ্র। গোল গলার গেঞ্জি, কালো ডেনিম জ্যাকেট, কালো প্যান্ট। অতিরিক্ত ফর্সা মানুষটাকে আপাদমস্তক কালো রঙে যেন অপরূপ লাগছে। ড্রয়িং রুমে সকলে ওয়েট করছে। রূপসা চন্দ্রকে আসতে দেখে বিরক্তি নিয়ে বল, ভাই তুমি কি পার্লারে গিয়েছিলা যে এতক্ষণ লাগল? কাজ ছিল, এক কথায় উত্তর দিল চন্দ্র। তা দেখে মুক্তি বড় বড় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এবার ঝিনুককে আসতে দেখে রূপসা আবার বলল, কিরে, পূর্ণকে আনতে গিয়ে নিজেই তো উধাও হয়ে গিয়েছিস। পূর্ণ কই? ছাদ ফুটো হয়ে পূর্ণকে ভিজিয়ে দিয়েছে, তাই ও চেঞ্জ করতে গেছে। রিশান ফিক করে হাসল। তার দেখাদেখি মুক্তিও হাসল, দুজনেই চোখে চোখে কিছু বলে বিস্তর হাসল। মুক্তি রিশানের কানে কানে বল, ভাইয়া আমি যা ভাবছি তা কি সত্যি? 100। হায় আল্লাহ, তাহলে তো ভালোই হয়। তুমি কিভাবে জানলে? চন্দ্র নিজেই জানিয়েছে। তুই কিভাবে জানলি? ভাই, পূর্ণকে যখন করিডোরের পিছনে লুকায় তখনই দেখেছি, সামনে এগোতে পুরো ঘটনা দেখে আন্দাজ করি। আপাতত এটা টপ সিক্রেট, তুই আমি শিহাব ছাড়া যেন আর কেউ না জানে। মাথা নাড়ে মুক্তি। সে আজ ভীষণ খুশি পূর্ণটা তার ভাবি হবে। রূপসা মুক্তির দিকে তাকিয়ে বলল, কিরে, এত খুশি কেন? এমনিতে ঘুরতে যাব তাই। তাদের কথোপকথনের মাঝে পুনম আসে। কালো থ্রি পিছে দেখে রূপসা জিজ্ঞাসা করল, কিরে, ভিজলি কিভাবে? জানি না। শান্ত স্বর পুনমের। সে বিব্রত পরিস্থিতিতে পড়েছে, ঘটনাটা কাউকে বলতেও পারছে না লজ্জায়। কেউ আর কথা বাড়াল না, সবাই চলল নিজেদের উদ্দেশ্যে। চন্দ্র, রিশান এরা নিজেদের বাইকে যাবে। ওদের সাথে পূর্ব রায় ন্যান পর্শ যাবে। আর মেয়েরা পারভেজ সাহেবের গাড়িতে যাবে। আপাতত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ, তবে চন্দ্রর এমপি হওয়াতে সহজেই ঢুকতে পারে। বোনেরা মিলে সেলফি তুলছে। নিশা ও রিমি, ঝিনুক এরা তো ফাটিয়ে তুলছে। তবে এসবের মধ্যে নেই পুনম, তার কাছে ছবি তোলার চেয়ে সৌন্দর্য উপভোগ করাটা বেশি স্বস্তি। সে ভালোবাসে চোখের স্মৃতি, মনের স্মৃতি রাখতে। কানে ফোন গুজে কথার ছলে চন্দ্র দেখে চলে নিজের জোহরাকে। রেং বেরং ফুলের মাঝে তার গোলাপ, কালো গোলাপ। চন্দ্র ফোন দিয়ে পুনমের কয়েকটা ক্যান্ডিড পিকচার তুলে নিজের ফোনের ওয়ালপেপারে সেট করে। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে সবাই এখন কিছু খাওয়ার বায়না ধরেছে। চন্দ্র রিশানকে পাঠায় কিছু কিনে আনার জন্য। রিশান শিহাবকে টেনে নিয়ে যায়। সবুজ ঘাসের উপর মুক্তির আনা চাদর বিছিয়ে দেয়। সাথে থাকা স্নো ড্যাক্স ও রিশানের আনা খাবার পরিবেশন করে। আপু, মনে হচ্ছে না আমরা পিকনিক করতে এসেছি? রিমির কথায় রূপসা হাসে। মুক্তি উচ্ছ্বাসে বলল, এখান থেকে যাওয়ার সময় টি স্টলে আজ আমার ট্রিট তোদের সবার। ও মাই কিপটা আপু আজ ট্রিট দিচ্ছে কি উপলক্ষে? ঝিনুকের কথায় তাল মিলিয়ে রিশান বলল, তুই তো পাক্কা ব্যবসায়ী রে মুক্তি, নিজের ব্যবসায়ে লাভও করবি আবার আমাদের খাওয়াবি। হু আই এম বিজনেস ওমড্যান। ডোন্ট আন্ডারএস্টিমেট মি, ওকেই? হড্যাচা ওয়ালি। শিহাবের কথায় ফিক করে হেসে দেয় সকলে, নাক মুখ কুচকে ফেলে মুক্তি। রূপসাকে হাসতে দেখে দাঁতে দাঁতও চেপে বল, বেশি দাঁতও দেখাস না, ওই চায়ের দোকানে তোরও 50% শেয়ার আছে, তাহলে তুইও চা ওয়ালি। রূপসা থমথমে করে ফেল, মুখটা সবার হাসির আওয়াজ বাড়ল। মুক্তি ওদের হাসি পাত্তা না দিয়ে বলল, তবে আজ আমি মাইন্ড খাব না। নেহাতি আমি বেজায় খুশি। ওমা তাই? পর্শ বলতেই মুক্তি মাথা নাড়ল। রায়জ্ঞান জিজ্ঞাসা করল, কেন আপু? টপ সিক্রেট। ঠোঁটে শাহাদাত আঙ্গুল চেপে বলল মুক্তি। হাসি ঠাট্টা ঘোরাঘুরি শেষে সকলে বাড়িতে ফিরল। চন্দ্র ওদের পৌঁছে দিয়ে আবার ছুটল পার্টি অফিসে, কিসের কাজ আছে তার। রাত 12টা, সকলে খেয়ে দেয়, ঘুম জেগে আছে কামরুল সাহেব ও চাঁদনি বেগম। চন্দ্র বাসায় ঢুকে ড্রয়িং রুমে বাবা মাকে বসে থাকতে দেখে অবাক হয়। ঘড়ির দিকে তাকিয়ে বল, এখনো ঘুমাওনি বাবা আম্মু? তোমার সাথে কথা ছিল। গম্ভীর স্বর কামরুল সাহেবের। চন্দ্র ভ্রু কুঁচকে নেয়। কামরুল সাহেবের সামনের সোফায় বসে। কামরুল সাহেব বল, নয়নের কিছুদিন আগে হাত ভেঙেছিল, কি কারণে সেটা কি তুমি জানো?
হয়তো জানতে অজান্তেই কোনো ভুল করেছে তাই। চন্দ্রের ভাবলেসহীন কথায় ক্ষেপে গেল কামরুল সাহেব। ফের বললেন, পূর্ণ মায়ের পিছু ছাড়। ওর পিছনে আমাকে তোমরাই লেলিয়ে দিয়েছ। আমরা ওকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছি। অবাক স্বর কামরুল সাহেবের। চাঁদনী বেগম দুই বাপ ছেলের মাঝে আজ চুপ থাকলেন। হলে আমি তো ওকে চাইনি, তোমরা ওকে আমার জীবনে আনতে চেয়েছ, সেটা কি ভুলে গেলে? সেটা কি কারণে তুমিও নিশ্চয়ই ভুলে যাওনি? উহু কারণ যেটাই হোক ওকে আমার চাই। যে কোন কিছুর বিনিময়ে হলেও চাই। ড্রাগস ছাড়তে পারবে? তৎক্ষণাৎ বলল কামরুল সাহেব। অবাক হলেন চাঁদনী বেগম। চন্দ্র নিশ্চুপ। সাথে নিশ্চুপ সকলে। নীরবতা ভেঙে চন্দ্র বল, ছাড়ব, সব ছাড়ব, তবে ওকে আগে এই আমিটাকে ভালোবাসতে হবে। যেদিন ও এই বতর্মান আমিকে ভালোবাসবে তারপরের দিন থেকে চন্দ্র ঠিক হয়ে যাবে, শুরু হবে নতুন চন্দ্রের অধ্যায়। ও যদি এই চন্দ্রকে ভালো না বেশে নতুন চন্দ্র চায়। যাকে ভালোবাসা যায় তার ভালো মন্দ সব কিছুকেই ভালোবাসা যায়। আর যাকে ভালোবাসা যায় না তার কোনো কিছুকেই ভালোবাসা যায় না। ও যদি কোনো দিনও তোমাকে ভালো না বাসে? উত্তর দিল না চন্দ্র, শুধু বলল, শুক্রবার লিমন ভাইরা আসতে চাচ্ছে। রূপসা এবছর অনার্স 3য় বর্ষ শেষ করেছে, 4র্থ বর্ষে উঠবে। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে লিমন ভাইয়ারা আসবে। কামরুল সাহেব বুঝল ছেলে কথা ঘুরাচ্ছে তাই বলল, লিমনের বাবা মা তো নেই, তাহলে আসবে কে? ওনার চাচা চাচিরা আসবে। হুম। চন্দ্র চলে গেল নিজের ঘরে। চাঁদনী বেগম সেদিকে তাকিয়ে বলল, আনিস মানবে তো? দীর্ঘশ্বাস ফেলল কামরুল সাহেব। বলল, জানি না চাঁদ। আমি কিচ্ছু জানি না, তবে এটা বলতে পারব তোমার ছেলেকে কেউ থামাতে পারবে না। বাবা হিসেবে আমি স্বার্থপর চাঁদ। তাই আমি চাই আমার ছেলেটা যেন পুনম মায়ের সাথেই ভালো থাকে, ওর কালো অধ্যায়টা যেন পুনমের পবিত্রতায় মুছে যায়। ফিকরে কেঁদে উঠল চাঁদনী বেগম। তার ভদ্র গম্ভীর গোছের ছেলেটা, মা পাগল ছেলেটা এখন কেমন জানি হয়ে গেছে। মায়ের সাথে দুদণ্ড বসে কথাও বলে না। সুখ দুঃখ হাসি আনন্দে কেটে গেল কিছু দিন। আজ শুক্রবার লিমনরা আসবে রূপসার বাড়িতে। কামরুল সাহেব পারভেজ সাহেবকে 2 দিন আগেই জানিয়েছে, তিনি অমত করেননি। বরং তারা সবাই জানে লিমন রূপসার জন্য কতটা পাগল। যা সকাল হতে রান্নার প্রিপারেশনে আছে। কিছুক্ষণ পরে রেশমা বেগম এসে যোগ দিলে। মেকি রাগ দেখিয়ে চাঁদনী বেগম বললেন, আসলি কেন? একেবারে ছেলে পক্ষের সাথেই আসতি। আপা তুমি জানো না বাড়িতে কত কাজ। কটমট করে তাকিয়ে নিজের কাজ করে চাঁদনী বেগম। সিতারা খানম মুচকি হাসে। রূপসাকে একটা লাল রঙা শাড়ি পরিয়েছে মুক্তি। রিনি ঝিনুক পুনম এদের পাশে বসে আছে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। রিনির কথা শুনে পুনম গাল ফুলিয়ে বল, তবে এত তাড়াতাড়ি আপুর বিয়ে দিয়ে ঠিক করছে না। আমি এখনো আপুর সাথে বেশি থাকতেই পারিনি। কেঁদে দিল রূপসা। রিনি ঝিনুক মুক্তি পুনম একজোটে কেঁদে দিল। পরে রূপসা মজার ছলে বল, চিন্তা করিস না, আমার একটা দেবর আছে, তার জন্যে তোকে নিয়ে যাব, তাহলেই তুই আমার কাছে থাকতে পারবি। রূপসার কথার শেষে মুক্তি চিল্লিয়ে বলল, একদমই না। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 18। দ্বিতীয় পরিচ্ছেদ। পোশাক আশাক মনে প্রাণে আধুনিকতার ছোঁয়া মোটামুটি পেলেও নিজের শেকড় ভুলে যায়নি চাঁদনী বেগম। আগে গ্রামে যেমন বাড়িতে কোনো মেয়ে দেখতে আসলে পাড়া প্রতিবেশী সহ বাড়ির সকল মেয়েকে বন্দি করে রাখা হতো, আজ তেমনি করেছে চাঁদনী বেগম। যদিও পছন্দটা লিমনের নিজের, তাহলেও চাঁদনী বেগম কোনো বোনদের আজ রুমের বাইরে বের হতে দেয়নি। রান্নার কাজ মিনুকে বুঝিয়ে দিয়ে সকলে মিলে গল্প করছে। যদিও সকল কাজ সবাই হাতে হাতে আগেই শেষ করেছে, তবুও টুকটাক কাজ ওগুলো মিনুর হাতে ছেড়েছে। লিমনের সাথে ইহান বসে আছে। রিশান শিহাব চন্দ্র এদের সাথে গল্প করছে। এর মধ্যেই ইহানের মা ফাতেমা আক্তার বলল, আপা মেয়েটাকে নিয়ে আসেন, মেয়ে দেখি আমরা। চাঁদনী বেগম ইশারা করতেই রেশমা বেগম ঘর থেকে রূপসাকে আনতে যায়। নিশা, রিমি, ঝিনুক, পুনম এরা নিজেদের আগ্রহ কমাতে উকি ঝুঁকি মারলে রেশমা বেগম কঠোর চোখে চাইলেন। 4 বোন সোজা হয়ে গেলেন।
রূপসাকে নিয়ে এসে ফাতেমা আক্তারের সামনে বসায়। লিমন এক পলক তাকায় রূপসার দিকে, তাকিয়েই চোখ সরিয়ে নেয়। সে আর যাই হোক নির্লজ্জ হতে পারেনি। মাশাআল্লাহ, আমাদের লিমনের পছন্দ আছে বলতে হবে। কি বলো ইহানের আব্বু? তার সাথে তাল মেলায় ইহানের বাবা। লিমনের মায়ের রেখে যাওয়া এক জোড়া স্বর্ণের বালা পরিয়ে নিশান পান চিনি সম্পূর্ণ করে বিয়ের দিন তারিখ ঠিক করে। ঠিক হয় সামনের মাসের দ্বিতীয় শুক্রবার বিয়ে উঠানো হবে। আম্মু ভাবির সাথে একবার লিমনের একান্তে কথা বললে ভালো হতো না? ইহানের কথায় সম্মতি দেয় সকলে। চন্দ্ররা নিচেই থাকে, পরশ পূর্ব তাদের ছাদে নিয়ে যায়। ছাদের রেলিংয়ে ডালান দিয়ে দাঁড়িয়ে আছে লিমন। ঘোমটা দেয়া রূপসাকে দেখে চলেছে গালে হাত দিয়ে। বিরক্ত হয় রূপসা, অমন ন্যাংলার মতো তাকিয়ে আছে কেন লোকটা? কর্কশ কণ্ঠে বল, এমন হাবাতের মতো তাকিয়ে আছেন কেন? কেন দিন মেয়ে মানুষ দেখেননি নাকি? দেখেছি তো, রূপ সুন্দরীকে দেখিনি, তাও আবার পরিপূর্ণ বাঙালি রূপে। আজ শোনা কথাটা সত্যিই লাগছে, নারী মানেই শাড়ি। লজ্জা পেল রূপসা। এদিক ওদিক তাকিয়ে লালিমা ভাব কমিয়ে কর্কশ কণ্ঠে বল, এমন ফ্লার্ট কয়েকজনের সাথে করেন? 2 কদম এগোলো লিমন, একটু ঝুঁকে বলল, করি তো একজনের সাথে প্রতিদিনই করি। রূপসা বোকা না যে লিমনের জ্বালানো কথায় জ্বলবে। তবে লিমনকে জ্বালানোর জন্য বলল, তা সেই রমণীটা বুঝি অফিস কলিগ আফসানা? থম মেরে গেল লিমন, চুপ থেকে বলল, সে শুধুমাত্র আমার কলিগ। তাই বুঝি অফিস কলিগকে প্রতিদিন গাড়ি করে বাসা অবধি ছেড়ে আসা, দুপুরে লাঞ্চ বক্স ভাগ করে খাওয়া, এগুলো চলে? তুমি ভুল বুঝছ, মেয়েটা আমার বোনের মতো অসহায়, তাই টুকটাক সাহায্য করি। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় লিমন সাহেব। শেষে এটুকুই বলবো, তাকে ভালো লাগলে অনায়াসে বলতে পারেন, আপনার সাথে আমার কোনো কমিটমেন্ট নেই যে আমাকে বিয়ে করতেই হবে। মানুষের পছন্দ বদলায়, এতে দোষের কিছু না। কাল আমি পছন্দের ছিলাম, আজ অন্য কেউ থাকতে পারে। তবে আপনি না চাইলে বিয়ের কথাটা আগাবে না। বলেই রূপসা চলে যেতে নিলে তার হাত ধরে আটকায় লিমন শান্ত কণ্ঠে বলে, একতরফা জেনে কোনো কথা বলতে পারো না তুমি? রাগ উঠল রূপসা ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে চিৎকার করে বল, কিসের একতরফা? মোবাইল থেকে কিছু ছবি লিমনের সামনে রেখে বল, এগুলো একতরফা? তার হাতে চুমু খাওয়া, চুল গুছিয়ে দেওয়া, নাকি তার অনামিকা আঙ্গুলে আপনার প্রতীক চিহ্ন? সেই আংটি কোনটা? ছবিগুলো দেখে লিমন যার পরনায় অবাক। আফসানা তার কলিগ। নতুন জয় করেছে মেয়েটা তার ছোট বোনের মতো। একবার রাস্তায় কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করে। তখন থেকেই সে মেয়েটাকে পৌঁছে দিয়ে আসে অফিস শেষে, তাও নিজের ছোট বোন হিসেবে। নিজের সাফাইয়ে কিছু বলতে যায় লিমন, তবে তাকে থামিয়ে দেয় রূপসা। লিমনের কলার ধরে তাকে টেনে এগিয়ে আনে, হিসিয়ে বলল, আমি তো ড্যাগে বিশ্বাসী নই, ভোগে বিশ্বাসী। দীর্ঘদিন আমার পিছু ঘুরে আমার মনে নিজের জন্য আবেগ অনুভূতি ঢেলে দিয়ে আরেকজনের সাথে ফুর্তি করবেন? তা হবে না। আপনাকে বিয়ে করব, স্ত্রী হিসেবে ভালো করার চেষ্টা করব, তারপরেও যদি পরকিয়া করার চেষ্টা করেন তাহলে মারব না। শরীরের প্রত্যেকটা জয়েন্ট আলাদা করব, পঙ্গু স্বামীকে সেবা করব, তাকে নিয়ে সংসার করব। মনে রাখবেন। আঙ্গুল উঁচু করে বলে নিজের মতো করে চলে গেল, আর বেচারা লিমন হাঁ করে তাকিয়ে থাকল। পরেই কিছু মনে পড়তে দাঁত কিরমির করে বলল, আফসানা না, মা হিসেবে কখনো কোনো দায়িত্ব পালন করেনি রোজিনা বেগম। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে সিতারা খানম। নিজের টাকা দিয়ে গড়ানো কিছু গয়না আছে তার, যা স্বর্ণের দাম কম থাকার সময় বানিয়েছিল। সেখান থেকে একজোড়া ঝুমকা নয়নের বুয়ের জন্য রেখে বাকিগুলো নিয়ে এসেছে। সেগুলোই আজ 3 বোনের সামনে রেখেছে। মোটা মোটা 4টা চেইন, ঝুমকা, হালাকা, কানের দুল সবই আছে। পুনম, নিশা ও রূপসাকে নিজের ঘরে ডেকে তাদের সামনে গয়নাগুলো রেখে কাচুমাচু হয়ে বসে আছে সিতারা খানম। আমতা আমতা করে বলল, জানি তোমাদের বাবার কোনো কিছুর কম নেই, তবুও মা হিসেবে আমার কিছু দায়িত্ব থাকে। প্রত্যেক মায়েরই মেয়ে জন্মানোর পরপর গয়না গড়ানো শুরু করে। আমি সেগুলো পারিনি, তাই নিজের কিছু গড়িয়ে রাখা গয়না ছিল, সেগুলোর মধ্যে একটা একটা না হয় তোমাদের দিলাম, এখন তোমরা কোনোটা নিবে নাও। গয়নাতে হাত বুলায় রূপসা। সে জানে তার বাবা চাচাদের সামর্থ্যের কাছে এই গয়না অতি নগণ্য, তবে সিতারা ভালোবাসার কাছে এই গয়না মূল্যহীন।
সিতারা খানমকে ঝাপটে ধরে নিশা রূপসা দুই বোন। আমাদের কিচ্ছু চাই না মা, আমরা শুধু তোমার ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। দুই বোনের মাথায় হাত বুলায় সিতারা পুনমকে ইশারা করতে সেও সিতারার বুকে ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ কান্নাকাটির পর্ব শেষ হল। তিন বোন বল সিতারাকে পছন্দ করে দিতে। সিতারা পুনমকে চেইন, নিশাকে ঝুমকা ও রূপসাকে চাইন দিল। আর বল বাকিগুলো মুক্তি, রিমি, ঝিনুক, পূর্ব রায় জ্ঞানের বুয়ের জন্য তোলা রইল। গাল ফুলিয়ে পুনম বলল, আমার পরশ কি দোষ করেছে মা? হাসে সিতারা খানম। বলল, পরশকেও দেব। রাত 2:30। গভীর ঘুমে ধরণী, তবুও পেঁচার মতো জেগে আছে চন্দ্র। আজ তার চোখে ঘুম নেই। কিছু কাজের কারণে বাড়ি থেকে দূরে আজ 3 দিন চন্দ্র। নিয়ন আলোয় দক্ষিণা বারান্দায় দাঁড়িয়ে ফোন দেয় মুক্তির কাছে। গভীর ঘুমে মুক্তি। বিছানায় হাত পা ছড়িয়ে বেশ আরামেই ঘুমে আচ্ছন্ন। তার এই ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ঝনঝন করে বেজে উঠল তার ফোন। প্রথমে পাত্তা না দিলেও সময়ের সাথে ফোন ডিস্টার্বে পরিণত হয়। চোখ বন্ধ করেই হাতরে ফোন তুলে কোনো রকম আবছা ভাবে রিসিভ করে। অপাশ থেকে বজ্র কণ্ঠ ভেসে আসে, কতগুলো কল দিয়েছি গাধি, কি কুম্ভকর্ণের মতো ঘুম দিয়েছিস? ঝাড়ি শুনেই মুক্তির ঘুম, টাটা বাই বাই। লাফ দিয়ে উঠে বসে বল, কোনো সমস্যা ভাই? পুনমের কাছে যা। অবাক হতবাক মুক্তি পলক ঝাপটে ফোনের দিকে তাকিয়ে আবার ফোনটা কানে নেয়। অপাশ থেকে ভেসে আসে চন্দ্রের নিনাদ বজ্র কণ্ঠস্বর। কিরে, বয়রা হলি নাকি? ধোক গিলল মুক্তি বলল, পুনম তো এখন ওদের বাসায়, আমি কিভাবে যাব? চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব 19। দ্বিতীয় পরিচ্ছেদ। মুক্তি পেঁচা মুখ করে উঠে বসে ততক্ষণে চন্দ্র ফোন কেটে দিয়েছে। ড্রয়ার থেকে মেইন গেটের চাবি নিয়ে বের হয়। নিজেদের বাসা পেরিয়ে দাঁড়ায় রোডের ওপারে পুনমদের বাসা। রাস্তা পেরিয়ে ওপারে যায় মুক্তি। লোহার কারুকার্জিত গেটের দিকে তাকায় মুক্তি। গোল্ডেন কালো রঙা গেটটি শিকল দিয়ে চায়না তালা লাগানো। মুক্তি দারোয়ানের দিকে তাকায়, তিনি ঘুমিয়ে আছে। গাল জিহ্বা ঠেকায় মুক্তি দরজার দুই পাশে উঁচু দেয়ালের দিকে তাকায়। উঁচু দেয়ালের উপের কাচ আটকানো। এই মামু তার মেয়ের সাথে প্রেম করার সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার ভাইটা যে তার মেয়ের শান্তিমতো প্রেমও করতে পারবে না, বিড়বিড় করে বলে। এর মধ্যে চন্দ্রর ফোন আসে। মুক্তি ফোনটা ধরে না, সাইলেন্ট করে। পায়জামা উল্টো দিকে মোবাইলটা রেখে 2টা বটা দিল পায়জামার কোমরের বেল্টটা। পা উঁচিয়ে গেটেইটের ফাঁকে ফাঁকে রাখল। 1 পা 2 পা করে গেইটের উপরে চলে গেল, বাম পা ভিতরে দিয়ে আবার সেভাবেই নামল। নিচে দাঁড়িয়ে কোমরের থেকে ফোন বের করল, দেখল চন্দ্র 12টা মিসড কল। এই ভাইটা এত পাগল কবে হল? মনে মনে ভেবে ভিতরের দিকে আগায়। পিছন দিয়ে মই লাগিয়ে দোতলায় পুনমের খোলা বারান্দায় নামে। আল্লাহ বাঁচাইছে, জীবনে প্রেম করার শখ মিটটা গেছে। হাঁপাতে হাঁপাতে বলল মুক্তি। বারান্দায় চাপানো গেটটা খুলে ভ্রু কুঁচকে যায় তার। এই মেয়েটা এত উদাসীন কেন? যদি অন্য কেউ আসত আমার জায়গায়। চন্দ্রের ফোন আসে আবার, এবার ফোন রিসিভ করে মুক্তি। ড্যা ভাইয়া, আমি পুনমের ঘরের বারান্দায় আছি। এক কাজ কর, ফোনটা বারান্দার দরজার কাছে যেই জানালাটা আছে সেখানে স্ট্যান্ড করা। আর বাইরে যাওয়া লাগবে না, নিচে যেয়ে ডিভানে শুয়ে পড়। মুক্তি জানালার গ্রিলের সাথে ফোনটা রেখে দিল। ডানকাত হয়ে শুয়ে আছে পুনমের মুখের দিকে তাকিয়ে আছে চন্দ্র। ডিম লাইটের আলোয় খুব একটা পরিষ্কার না দেখা গেলেও যতটুকু দেখা যায় ততটুকু চন্দ্রর জন্য যথেষ্ট। চন্দ্রের চোখের তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট। বারান্দায় দেয়ালে নেলান দেয় চন্দ্র। হাতের ওয়াইনের গ্লাসটা শেষ করে শার্টের হাতা দিয়ে ঠোঁট মুছল। পুনমের ফেসটা জুম করে বৃদ্ধা আঙ্গুল বুলায়। থুতনির মাঝ বরাবর ভাঁজটা চন্দ্রের মন কেড়েছে। এতক্ষণ নেশা করলেও চন্দ্রর নেশা চড়েনি। তার যে পুনম নামের নেশার প্রয়োজন, তার তৃষ্ণা মিটানোর জন্য এই স্নাম কুমারীর প্রয়োজন ছিল। পুনমের থুতনির ভাঁজটায় কয়েক ফোঁটা ঘাম বাল্বের আলোয় চিকচিক করছে। চন্দ্র স্ক্রিনের মধ্যেই থুতনিতে আঙুল বুলায়। এই ঘামটাও আমার হকের উপর দাবিদার বসায়। পুনমের দিকে অনিমেষ চেয়ে থাকতে থাকতে ফ্লোরে বসে বিড়বিড় করে বল, সারা দুনিয়ার নেশা একদিকে আর এই জোহরার নেশা একদিকে।
তোমার নেশা আমাকে কোকেনের থেকে বেশি আসক্ত করে জোহরা, দ্রুত আমার হয়ে যাও না। এই আমিটা আর পারছি না। আরও কতশত কথা আপন মনে বলতে থাকে চন্দ্র। পুনম হঠাৎই ওই পাশে ফিরল। চন্দ্র যেন একটু নারাজ হল। হঠাৎই তার গায়ে বাতাসের ঝাপটা লাগল। দক্ষিণা বারান্দায় দক্ষিণা বাতাস চোখ বন্ধ করল চন্দ্র। গুনগুন করে উঠল। শোনো গো দক্ষিণা হাওয়া। প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা। দিক ভুলেছি আমি। রূপসার বিয়ের শপিং এ যাবে আজ সবাই, তাই গাড়ি নিয়ে বাড়ির মেয়েরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। রূপসার জন্য গয়নার অর্ডার দিয়ে সেই মলের মেন সেকশনে যায় সবাই। আপু লিমন ভাইয়ার জন্য স্নুট নিবে নাকি শেরওয়ানি? দুইটাই বিয়েতে শেরওয়ানি আর রিসিপশনে স্নুট। ঝিনুকের কথায় রূপসা বলল। লিমনের সাইজ ফোনে জেনে নিয়ে রূপসা স্নুটের অর্ডার দিল, সাথে শেরওয়ানির। রূপসা নিজের প্রয়োজনীয় শপিং শেষ করল। পুনম এদিক ওদিক তাকিয়ে আছে, এগুলো তার কাছে নতুন। পূর্ণ, তুই হলুদের শাড়ি পরবি। আমি মেয়েদের জন্য হলুদের ড্রেস কালার কোড ঠিক করেছি। রিমি জিজ্ঞাসা করল, কি কালার আপু? অফ হোয়াইট। হিট ডিফারেন্ট তাই না নিশা? হু। চারজন বেশ উল্লাসে আছে। পুনম চুপচাপ বসে আছে, তার কাছে এইসব অকওয়ার্ড লাগছে। রূপসা তাকায় পুনমের পানে। মুক্তি রূপসাকে কিছু বল কানে কানে। পূর্ণ। হু হু আপু কিছু বলবে? তুই তো নিজের জন্য কিছু নিলি না। আমার কিছু লাগবে না আপু। তোমরাই নাও। আয় আজ আপু পছন্দ করে দেই। মাথা নাড়ে পুনম। পিছন থেকে হঠাৎই চন্দ্র বসে পড়ল পুনমের পাশে। হচকচিয়ে গেল পুনম। এক পলক রূপসার হাতে অফ হোয়াইট শাড়িটার দিকে তাকিয়ে বল, সব রং সবার জন্য না রূপসা, আর ওর জন্য শাড়ি বাদে অন্য ড্রেস সিলেক্ট কর অ্যান্ড মেক্স নোর যেন হিজাব থাকে। বলেই চন্দ্র চলে গেল। মুক্তি বাদে 5 বোন হা হয়ে তাকিয়ে আছে। কি বলে গেল চন্দ্র ভাই? তবে পুনমের বেশ গায়ে লেগেছে কথাটা। সে বলল, আপু আমার কিছু চাই না, আমি আব্বুকে বলে দিব আমার জন্য কিছু নিয়ে আসতে তার পছন্দ মতো। রূপসার বেশ মন খারাপ হয়, তবে চন্দ্র ভাইকে কিছু বলার মতো সাহস তাদের নেই। রূপসা সাফাই গিয়ে বলল, তুই যা ভাবছিস ভাই সেভাবে বলেনি। মুচকি হাসল পুনম বলল, তুমি কিভাবে জানলে আমি কি মিন করেছি আপু? তাহলে তুমিও সেটাই ভেবেছ। যাই হোক আপু আমার কিছু চাই না। বলেই পুনম চলে যায়। রূপসা হু হু করে কেঁদে দেয়। তার বোনটা কষ্ট পেয়েছে। চন্দ্র ভাই এমন বল কেন? মুক্তির এখন চন্দ্রের উপর রাগ উঠছে। সে মনে মনে চন্দ্রের পিণ্ডি চটকে বলল, এমন করলে পুনমকে ভাবি কেমন করব ভাই? এই পুনম তো এমনিতে তোমার 10 হাত দূরে থাকে, এখন থেকে আরও দূরে থাকবে। হতাশ মুক্তি, পুরোটাই হতাশ। মনে মনে ভেবে মুক্তি রূপসাকে বলল, রূপ এক কাজ করি চল। পূর্ণর জন্য কিছু 3 পিস নিয়ে নেই, জানিসই তো ভাইয়া কেমন একরোখা, যা বলবে তাই করবে, পরে পুনমকেই কষ্ট দিয়ে কথা বলবে। রূপসাও মাথা দোলায়। পুনম রেশমা বেগমের আঁচল ধরে বসে আছে। সেও টুকটাক কেনাকাটা করছে। পুনমের জন্যও কিনেছে। আনিস সাহেব বলে দিয়েছে পুনমের জন্য যেন শাড়ি না আনে, মেয়েটা সামলাতে পারবে না। রেশমা বেগম কয়েকটা গর্জিয়াস 3 পিস নিল, আবার কয়েকটা কুর্তি সহ আরও বিভিন্ন জিনিস নিল। স্বর্ণের দোকানে মেয়ের জন্য এক জোড়া কানের দুল পছন্দ হওয়ায় সেটাও নিয়েছে। আম্মু পর্শের জন্য কি নিয়েছ? পর্শ পূর্বের সাথে মিলিয়ে পরবে, যাই ওরা একসাথে পছন্দ করেছে। যা তো মা একটু দেখে আয় কি কি নিচ্ছে। পুনম মাথা নেড়ে ভাইয়ের কাছে চলে গেল। সবার মোটামুটি কেনাকাটা শেষ। হালকা টুকটাক যা আছে সেগুলো সাভার থেকেই নিতে পারবে। ড্রাইভিং সিটে বসে আছে রিশান, পাশে চন্দ্র মোবাইল গুতাগুতি করছে। মুক্তি রূপসা ওদের গাড়িতে বসতে বসতে বল, রিশান ভাই তোমার নাকি সময় নেই? আর মেয়েদের শপিং মানেই ড্যারা, তাহলে এখন আসলে? আসছি কি আর সাধে? বিড়বিড় করে বলে মুক্তির দিকে তাকিয়ে বলল, বোন তোরা আমার ভাই হিসেবে সিকিউরিটি দেয়া আমার কর্তব্যর মধ্যে পড়ে। আচ্ছা পূর্ণ কই? রিশানের কথায় গাল ফুলিয়ে তাকায় রূপসা চন্দ্রের দিকে, ফের বলে, পূর্ণ মামির সাথে বসেছে। চন্দ্র কথাটা শুনে এক পলক রূপসা দিকে তাকিয়ে বল, রিশান গাড়ি স্টার্ট কর, যে সে চন্দ্রের গাড়িতে ওঠার যোগ্যতা রাখে না।
খেপে গেল রূপসা শান্ত কণ্ঠে বল, ও কোনো যে সে না ভাইয়া, ও আমাদের বোন। ও বোন হতে পারে তোর, আমার না। সে তুমি মানো আর না মানো, ও তো আমাদের বোন। বোন থেকে ভাবি হতে স্রেফ ৮ মাসের ব্যবধান। কি? রূপসা জিজ্ঞাসা করলে চন্দ্র চুপ থেকে নিজের মোবাইলে মনোযোগ দেয়। মুক্তি মিটিমিটি হাসে। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। সাদিয়া আক্তার। পর্ব ২০। দ্বিতীয় পরিচ্ছেদ। পুনমের একটা অভ্যাস আছে, সে রাগ উঠলে চিল্লাচিল্লি করে, তবে বাইরের মানুষের সামনে না। তার চিল্লাচিল্লি এই অভাঙ্গা একটা কিছু ছুঁড়ে ফেলে নিজের ঘরে যেয়ে দৌড় দিয়ে বসে থাকবে। আর দরজা এত জোরে আটকাবে যেন দরজাটাও বলছে, আমাকে মাফ করি দেন আপা। রেশমা বেগম প্রায় অনেক দিন পর মেয়ের এমন রাগ দেখল। গাড়ি থেকে নেমেই হনহনিয়ে নিজের ঘরে ঢুকে গেটটাকে এমনভাবে আটকেছে যার শব্দে পরশ রেশমা বেগম দুইজনেই কেঁপে উঠেছে। পরশ রেশমা বেগম একে অপরের দিকে তাকায়, কি হয়েছে খুঁজে পায় না। রেশমা বেগম দ্রুত আনিস সাহেবকে ফোন দেয়। এখন আনিস সাহেব ছাড়া তাকে কেউ ঘর থেকে বের করতে পারবে না। ইদানিং এমনিতে পেট যন্ত্রণায় কাবু মেয়েটা। আনিস সাহেব মেয়ের খবর শুনে দ্রুত অফিস থেকে বের হয়। তার দুনিয়া একদিকে, মেয়ে আরেকদিকে। গাড়ি থেকে নেমে হতদন্ত হয় বেরোতে নিলে পিছন থেকে ডাকে, পারভেজ সাহেব। কি হয়েছে রে আনিস, এমন দৌড়ে যাচ্ছিস কেন? জানি না রে পারভেজ, মেয়ে রাগ করে দৌড় দিয়েছে। এখন না ভাঙালে না খেয়ে থাকবে। আনিস সাহেবের কথা শুনে পারভেজ সাহেব নিজেও তার সাথে দৌড় দেয়। সকালেও তো মেয়েটা সকলের সাথে হাসি খুশি বের হলো, এখন বিকাল হতে হতে কি হলো? পুনমের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আনিস সাহেব পারভেজ সাহেব একে অপরের দিকে তাকিয়ে আদুরে স্বরে বল, কি হয়েছে আম্মাজান, দরজা আটকেছেন কেন? পারভেজ বলল, আম্মা বাবাকে বলো কি হয়েছে, কেউ কিছু বলেছে বলো, বাবা তাকে শাস্তি দিবে। কয়েক সেকেন্ডের মাথায় গেট খুলে পুনম। ফোলা ফোলা গালগুলো আরও ফুলিয়ে দুইজন একসাথে ঘরে ঢোকে। পুনমকে দরজা খুলতে দেখে রেশমা বেগম ও পরশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আব্বু, আমি গ্রামে যাব, এখানে থাকব না। পুনমের কথা শুনে অবাক দুইজন। কাল পর্যন্ত যেই মেয়ে বোনদের সাথে হাসি ঠাট্টা করে হেসে খেলে কাটিয়েছে, আজ কি হল? পাশে বসে আনিস সাহেব মাথায় হাত বুলায় বলল, কি হয়েছে আমার আম্মাজানের, এখানে কি ভালো লাগছে না? কিছুদিন পর তোমার বড় আপুর বিয়ে, তুমি কত এক্সাইটেড ছিলে। থাকব না বিয়েতে? শ্বাস ফেল আনিস সাহেব। মেয়েটা এমনিতে লক্ষ্মী হলে কি হবে, বংশগতভাবে টুকিটাকি তো ড্যারামি তার স্বভাবত আছে। সে যখন কোনো কিছু নিয়ে একটু জেদ ধরে তো ধরেই। এবার পারভেজ সাহেব বলল, আম্মাকেও কিছু বলেছে বলো বাবাকে। আর তুমি চলে গেলে রূপসার কতটা খারাপ লাগবে ভেবে দেখেছ? আপু তোমাকে কত ভালোবাসে। তার বিয়েতে তুমি থাকবে না, আপু কষ্ট পাবে না? পারভেজ সাহেবের কথায় মাথা নিচু করে ফেল পুনম। কতক্ষণ থম মেরে থাকল, তারপর বলল, আচ্ছা তবে আপুর বিয়ে হতেই আমরা গ্রামে চলে যাব, এখানে থাকব না। পারভেজ সাহেব ও আনিস সাহেব দুইজনেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে একসাথে বলল, আচ্ছা। হয়েছে আহ্লাদি বাপের মেয়ের আহ্লাদ, এখন কি দাঁতে কিছু কুটবে নাকি এভাবেই থাকবে? খাবারের থালা নিয়ে প্রবেশ করতে করতে বল রেশমা বেগম। ফের শক্ত কণ্ঠে বল, আজ যেন আমি পেট ব্যথার গুনগুত কান্না না শুনি। বাচ্চাদের মতো না খেয়ে কাটিয়ে দে, পরে রাতে কেঁদে ভাষা, আমার কি? আবার আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, মেয়েকে খাওয়াও, আর কাল ডক্টরের কাছে যেতে হবে সেটাও মনে রেখো। চোখ টলমল করছে রেশমা বেগমের। পুনম মায়ের কথা শুনে কেঁদে দিল। পারভেজ সাহেব আনিসকে রেশমার কাছে যেতে বলে নিজে পুনমকে খাওয়াতে থাকে। পারভেজ সাহেব চিন্তিত ভঙ্গিতে বাসায় ঢুকে। রূপসা নিজের ঘরের থেকে বের হয়, বাবাকে দেখে থেমে বলল, বাবা তোমাকেই খুঁজছিলাম। কেন বাবা? আমার ঘরে চলো। রূপসা পারভেজ সাহেবকে নিজের ঘরে নিয়ে বসায়, তার কোলে মাথা রাখে। বাবা, আমি জানি তুমি চন্দ্র ভাইকে অধিক ভালোবাসো, সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। তবে তাকে সাবধান করে দিও নেক্সট টাইমে যেন আমাদের পূর্ণকে কষ্ট দিয়ে কোনো কথা না বলে। রূপসার মাথায় হাত বুলায় পারভেজ সাহেব চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করেন, আজ কি হয়েছিল? রূপসা সবটা বলল। পারভেজ সাহেব চুপ থেকে বলল,
টেনশন করো না আম্মু, আমি চন্দ্রকে বলে দিব আম্মার থেকে দূরে থাকতে। সন্তুষ্ট হয় রূপসা। সে জানে চন্দ্র ভাই বেপরোয়া হলেও তার বাবাকে খুব মানে। তার বাবার কথা না পারতে অমান্য করে না। তাই এবার নিশ্চিতরূপে পুনমের জন্য আনা জিনিসগুলো নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে বের হল। রাত 10টা, ছাদে টুলে বসে আছে 4 পুরুষ। 2টি জেনারেশন। চন্দ্র বসে আছে তার সামনে, তাকে ঘিরে বসে আছে 3 ভাই মিরাজ সাহেব, পারভেজ সাহেব, কামরুল সাহেব। মুখ খুললেন পারভেজ সাহেব। আব্বা, আমার মেজ মেয়েটা একটু অন্যরকম। আবার ওর জন্য আমরা সবাই নতুন, ওকে এরকম কথা বলবে না, ওর মনে লাগে। আমি কি করেছি মেজ বাবা? গর্জে ওঠে কামরুল সাহেব। এই ছেলেকে এভাবে বললে হবে না, পারভেজ এর গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে কথা বল। কামরুল সাহেবকে থামায় মিরাজ সাহেব। পারভেজ সাহেব তাকে থামিয়ে আবার বলল, চন্দ্র আব্বা পুনমের থেকে দূরে থাকবে। আর মোরা ভাঙ্গে চন্দ্র হাই তুলে বল, সম্ভব না। অবাক হয় পারভেজ সাহেব ও মিরাজ সাহেব। কামরুল সাহেব ফের রেগে যেতেই ভাইকে ধরে মিরাজ সাহেব। পারভেজ সাহেব শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কেন? ওকে আমার চাই। মানে? আমার মেয়েটা কোনো বস্তু না চন্দ্র, যে চাইলেই দিয়ে দিলাম। উহু, তোমার মেয়ে তো আমার হবু অর্ধাঙ্গিনী, বস্তু হতে যাবে কেন? রেগে গেল পারভেজ সাহেব, তবুও ঠান্ডা স্বরে বলল, তোমার সাথে পুনমের বয়সের ফারাক দেখেছ? অনলি 10 ইয়ার্স। লেম এক্সকিউজ। ও তোমাকে পছন্দ করে না। আজ তুমি কি বলেছ সে জন্য এখান থেকে চলে যেতে চেয়েছে? বুঝতে পেরেছ ও কতটা অপছন্দ করে তোমাকে? পছন্দ হয়ে যাব। আর ও কোথায় যাবে যে পাখি খাঁচায় বন্দি করার জন্য এত আয়োজন করলাম? সেই পাখি বুঝি খাঁচা ছেড়ে চলে যাবে আর আমি চন্দ্র চেয়ে চেয়ে দেখব? অবাক 3 ভাই চন্দ্রের দিতায়। কেমন শান্ত চোখে শান্তভাবে উত্তর দিচ্ছে। পারভেজ সাহেব চন্দ্রের মধ্যে অতীতে নিজেকে দেখতে পেলেন। সে বললেন, খাঁচার পাখি কিন্তু সুযোগ পেলেই উড়াল দেয়। ওকে আমি পোষ মানাব। কবুতরের মতো পোষ মানাব, যারা আকাশে কিছু সময়ের জন্য উড়লেও দিন শেষে নিজের নীড়ে ঠিক ফেরে। একসময় আমিও সেটাই বলেছিলাম। তবে সে কিন্তু কবুতর হয়নি, হয়েছে ময়না পাখি, যারা ফাঁক পাইলেই উড়াল দেয়। না তো ও রোজিনা বেগম, না তো আমি পারভেজ আলী, আমি চন্দ্র শাহরান আলী, চন্দ্র যে নিজের জিনিসটা ঠিক বুঝে নেয়। আর মেজ বাবা তুমি ছিল অতি ভালোবাসায় অন্ধ, যার পরিণতি এমন হওয়াই ছিল। 3 ভাই অবাক চন্দ্রের কথায়। পারভেজ সাহেব রেখে বলল, আমার মেয়েকে কোনো মতেই তোমার হাতে দিবে না। আমি ছিনিয়ে নিতে জানি। কথাটা শেষ করতেই এবার ঠাস করে চড় পড়ল চন্দ্রর গালে। কামরুল সাহেব মেরেছে চড়টা। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল, দেখেছিস এই বেয়ারা ছেলের বেয়াদবি? এরে আদর করে মাথায় কিন্তু তুই উঠিয়েছিস পারভেজ। মাঝখানে চন্দ্র অপর গাল বাড়িয়ে দিয়ে বলল, লাগলে আরেক গালে থাপ্পড় মেরে মাথা থেকে নামিয়ে দাও, তারপরেও পুনম আমার চাই। ফিক করে হেসে দিল মিরাজ সাহেব। শীষ বাজিয়ে বল, এই না হলে আমাদের ছেলে। আমি তো ভেবেছিলাম কামরুল ভাইয়ের ছেলে কামরুল ভাইয়ের মতো শান্ত হবে। কিন্তু বাপ, তুই পোলা না তো আগুনের গোলা। যাহ ব্যাটা ছোট বাবা, তোর সাথে আছি। চন্দ্র ঠোঁট বাঁকিয়ে কামরুল সাহেব ও পারভেজ সাহেবের দিকে ভ্রু নাচিয়ে মিরাজ সাহেবকে নিয়ে চলে গেল। তাদের যাওয়ার দিকে আহাম্মক হয়ে তাকিয়ে আছে 2 ভাই। চলবে।